ভালো না। স্যার। দেখা যাক কি হয়, যে বিমান কি অবস্থা আছে এবং কোনো দুর্ঘটনা ঘটে কিনা। যদি আল্লাহ না করে ঘটে, সেক্ষেত্রে আমরা ছোট মানুষ হিসেবে কি যার যার অবস্থান থেকে কিভাবে কি করতে পারি, সেটা এই ক্লাস থেকে আমরা জানবো। মূলত আজকে আমাদের ক্লাসের বিষয়ের নাম হলো বিমানের আগুন ও উদ্ধার প্রক্রিয়া। অর্থাৎ বিমানে আল্লাহ না করে যদি আগুন লেগে যায়, সেক্ষেত্রে আমাদের কি করণীয়, এবং আমরা সবসময় যে কাজটা করি যে কোনো দুর্ঘটনায় যেটা প্রায়োরিটি দিই, অগ্রাধিকার যেটা আমাদের থাকে, সেটা হলো যে রেস্কিউ করা। তো সেটা যথারীতি ক্লাসে থাকবে আশা করি। তো এই ক্লাসটা কন্টিনিউ করার জন্য আমার নাম রাশিদুল ইসলাম, প্রশিক্ষক ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্স। আশা করি যে আপনারা আমার সাথে থাকবেন। আর আমরা যে বিষয়টা আমি চেষ্টা করব, যেহেতু 9টা বেজে গেছে, তো আপনাদের যেটুকু প্রয়োজন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো যদি স্যার, আপনার সবাইকে একটু মিউট করে দেন, কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? মানে বেজে বেজে আসতেছে স্যার, এই জন্য। তাই? জি স্যার, সবাইকে এখন মিউট করে শোনা দিলে যায়? শুধু আপনার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি যে আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের ধৈর্য ঘটাবো না। আমি সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ করে দেওয়ার। তো আমরা প্রথমে দেখি যে এয়ারক্রাফট বা মানে এয়ারক্রাফট ফায়ারটা কেমন হয়। মূলত আপনারা জানেন যে বিমান যে আমাদের যে মেকানিজমটা পুরাটাই কিন্তু হ্যাজার্ডাস, এবং এখানে যে যারা বিমান ক্রু থাকে তারা সব সময় এই আগুন নিয়েই খেলা করে বলা যায়। মানে আগুনের সাথেই তারা সবসময় তাদের ইয়েটা থাকে, এবং তারা কি মানে সবসময় তারা আগুন ধরতে পারে এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু তারা কাজ শুরু করে। এই জন্য আর এটা কিন্তু ঘটে, বিমানের আগুনটা উইদিন সেকেন্ডের মধ্যে, শর্ট টাইমে। যে কারণে তাদের এই যে ফায়ার ফাইটিং এজেন্ট গুলো যে অ্যাক্টিভ আছে কিনা, এবং যদিও থাকে সেগুলো কি অবস্থা আছে, যে বিমান ক্রু হিসেবে তারা কিন্তু ওয়েল মানে একটা তাদের প্রস্তুতি থাকে। তো সেটা আমরা বলছি যে এয়ারক্রাফট ফায়ার ক্ষেত্রে এগুলো কিন্তু হয় কিন্তু। তো সাধারণত থাকা উচিত হলো যে একটা এয়ারপোর্ট যখন হবে, তখন সেখানে আগুন সেটা হ্যাঙ্গারে থাকতে পারে, অর্থাৎ যে স্থানে নিচে এয়ারক্রাফট গুলো থাকে সেটা হ্যাঙ্গার বলা হয়, এবং যদি ফ্লাই অবস্থা থাকে সেই ক্ষেত্রে আগুন লাগতে পারে। তো এই দুই ক্ষেত্রের জন্য তাদের নিজস্ব প্রস্তুতি হবে। আমরা বলি এয়ারপোর্টে একটা ফায়ার স্টেশন থাকে, সব এয়ারপোর্টে কিন্তু আছে, মিনি ফায়ার স্টেশন আছে, এবং তাদের এগুলো অনেক ভালো। এবং আমরা আল্লাহ না করুক যখন দুর্ঘটনা ঘটে, তখন ফায়ার সার্ভিস পরে যায় কিন্তু, এবং এয়ারফোর্সের যে ঘাঁটি আছে, ঘাঁটির মধ্যে যে ফায়ার ফাইটিং এজেন্ট যেগুলো আছে, যে ফায়ার ফাইটিং ভেহিকেল বলেন বা ফায়ার ফাইটিং ম্যাটেরিয়ালস বলেন, সেগুলো অত্যন্ত অত্যাধুনিক। তো এই জন্য আপনারা সবাই জেনে রাখবেন, প্রত্যেকটা এয়ারপোর্টের মধ্যে একটা করে স্টেশন থাকে, যে প্রথম তারা এই এয়ারক্রাফটে আল্লাহ না করে আগুন লাগলে তারা কিন্তু এটা তারা ফেস করে, তারপর ফায়ার সার্ভিস। তারপরে দেখেন যে যে হোয়াই ডু প্লেন মানে ক্যাচেস ফায়ার, যে আমাদের যে বিমানে যে আগুন লাগে, এই আগুন লাগার কারণ হলো এই দেখেন যে জেট ফুয়েল বলে একটা শব্দ আছে। বিমানে মূলত আমরা জেট ফুয়েল ইউজ করি, এবং জেট ফুয়েল ইগনিশন টেম্পারেচার অনেক সামান্য, যেটা আমরা একটু পরের স্লাইডে দেখবো, সামান্যতে এটা জ্বলে। এক নাম্বার। 2 নম্বর হলো এখানে যেহেতু এটা ইয়ারে থাকে, আকাশে যখন থাকে একটা প্রেসার থাকে, কিন্তু চারিদিকে একটা প্রেসার, এই প্রেসারের কারণে অনেক সময় আগুন লাগে। অনেক সময় কি হয় যে ইয়ারে যখন কোনো ইয়ারে প্লেন চলতেছে, এর সাথে সাথে কোনো জিনিসের সাথে যখন ঘর্ষণ লাগে, যেমন হতে পারে সেটা কোনো পাখির সাথে হতে পারে, কোন হতে পারে সেটা মেঘের সাথে হতে পারে, এরকম কোন জিনিসের সাথে ঘষা লাগার ফলেও কিন্তু যে বিমানে আগুন লাগতে পারে। এই জন্য যে কখন কোথায় লাগবে সেটা কিন্তু যে বলা মুশকিল। সব সময় বিমান যারা চালনা করে, বিমান ক্রু যারা থাকে, তারা কিন্তু সবসময় একটা মেন্টালি প্রিপেয়ার থাকে যে তাদেরকে এরকম সিচুয়েশন হয়তো ফেস করা লাগতে পারে। সেক্ষেত্রে দেখেন আমরা যেটা বলেছিলাম জেট ফুয়েল অর্থাৎ কেরোসিন, আমরা যেটা বলি এই কেরোসিনের কিন্তু
ফ্ল্যাশ পয়েন্ট যেটা আছে, যে ফ্ল্যাশ পয়েন্ট যেটা আছে সর্বোচ্চ কি বলছে 38 ডিগ্রি, যে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সে কিন্তু যে আগুন ধরতে পারে, অর্থাৎ নর্মাল কিন্তু একটা বিষয়। এই জন্য যে জেট ফুয়েল, আমরা অনেকে জানি না যে বিমানে কোন তেল ব্যবহার করে, তো এটার নাম হলো জেট ফুয়েল বা কেরোসিন ধরনের এটা। তবে এই নর্মাল যে আমরা কেরোসিন ইউজ করি সেটা কিন্তু না। এই যে কেরোসিনের মধ্যে আপনারা অনেকে জানেন যে আমরা যে পেট্রোল, অকটেন, ডিজেল সব কিন্তু একটা খনি থেকে কিন্তু উত্তোলন করা হয়, যেটাকে আমরা ক্রুড অয়েল বলি। এই ক্রুড অয়েলটাকে মেশিনের সাহায্যে এটা কিন্তু ভাগ করা হয় এক একটা রেঞ্জ, যেটা একটু পাতলা, এটা তার থেকে একটু পাতলা, তার থেকে ভারী, এরকম ভাগ করা হয়। কারণ কি এর যে ভাগ করা হয় কিন্তু সব ইঞ্জিনে, সব মেশিনে সব ধরনের তেল আমরা ইউজ করি না, কারণ কিছুটা দাম অপেক্ষাকৃত যেটা পাতলা থাকবে সেটা কিন্তু দাম একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং কারণ কি এই ইঞ্জিন গুলো অনেকটা শৌখিন এবং দামি, যে কারণে এই ইঞ্জিন গুলোতে আমরা সাধারণত যে পাতলা টাইপের দিয়ে ইউজ করি। তো আমরা জানলাম যে আমরা বিমানে সাধারণত জেট ফুয়েল ইউজ করি। এটা এত যে আছে ফ্রিজিং পয়েন্ট, এগুলো জাস্ট যে যখন যে 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন সেটা কি আপনার ঠান্ডা হয়ে যাবে যদি আমরা 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখি। তো সাধারণত আমরা যে এই ধরনের এটা ব্যবহার দেখেন যে এটা বলছে জেট ফুয়েল কখন, এটা কি যে এক নর্মাল টেম্পারেচার, এই নর্মাল টেম্পারেচারের উপরে যখন যাবে তখন কিন্তু সে মানে ফ্লেমেবল হবে, অর্থাৎ যে কোনো সময় সে আগুন ধরে যেতে পারে। এই জন্য সবসময় জেট ফুয়েলটা যে একটা মিনিমাম টেম্পারেচারের মধ্যে রাখতে হয়। সেটা কিভাবে হতে পারে? একটা হতে পারে সেটা একটা নির্দিষ্ট আবরণের মধ্যে রাখা, যেটা যেটা কিনা তার ইন্টারনাল যে মানে ভ্যাপার বলেন, তারপরে স্মোক বলেন, সেটা হইলে সেটা যেন মানে মিনিমাম লেভেল ক্রস না করে। নাম্বার টু হলো কি এক্সটার্নাল যে তাপ আছে সেই তাপেও যেন ভিতরে যে ফুয়েলটা আছে সেই ফুয়েলটা যেন বেশি ভ্যাপারাইজ না হয়, মানে সেটা যেন গরম বেশি না হয়ে এক্সপ্লোশন না হয়। এই জন্য যে যে জায়গাটায় জেট ফুয়েল রাখবেন সেটা অপেক্ষাকৃত সুরক্ষিত জায়গায়, যেটা কিনা টেম্পারেচারটা ভেরিয়েশন হলেও সে যেন মিনিমাম টেম্পারেচারটা ওখানে রাখে। আর এর বাইরে যখনই হবে তখন কি হবে, আমরা যদি একটা ছবি দেখি দেখেন এরকম কিন্তু হবে। অর্থাৎ এয়ারক্রাফট যখন ফায়ার হয় এটা কিন্তু অনেক ভয়াবহ একটা সিচুয়েশন সে ক্রিয়েট করে। কারণ কি এখানে সব জায়গায় আমরা একটু পরে দেখবো যে ফুয়েলটা কোথায় কোথায় থাকে আর কি, অনেক জায়গায়, সব বলা যায় সব জায়গায় এর ফুয়েল থাকে। এবং এই যে কারণে যে আমরা এই প্লেসটা অপেক্ষাকৃত কম বেশি এরকম থাকে না। এই জন্য দেখবেন অনেক সময় যখন আল্লাহ না করুক যে এয়ারক্রাফটে আগুন লাগে অল্পতে, তখন দেখবেন তারা কিন্তু ফুয়েলটাকে রিলিজ করে দেয় যত দূর সম্ভব, মানে অক্সিলারি ট্যাঙ্ক বলেন বা এক্সটার্নাল যে ট্যাঙ্ক যেগুলো আছে সেগুলো থেকে তারা ফুয়েল গুলো রিলিজ করে, এবং সেটা কিন্তু ফ্লাইং অবস্থা। কারণ কি তারা চিন্তা করে যে এই যখনই এই প্লেনটা ল্যান্ড করবে, ল্যান্ড করলে কিন্তু একটা ঝাঁকুনি হয়, আর এই যে ঝাঁকুনিতে কিন্তু একটা ভ্যাপার তৈরি হয়। সে এই জন্য দেখবেন যে অনেক সময় আমরা দেখি যে এই যখনই আল্লাহ না করে দুর্ঘটনা ঘটে তখন তার যে ট্যাঙ্কি যেগুলো আছে সেগুলো রিলিজ করার চেষ্টা করে, বা এক্সপ্লোশনটা এত ভয়াবহ হয় যে কাছে কিন্তু যাওয়া যায়। কারণ কি এই মানে যে ফুয়েল থাকে এটা কিন্তু হাই ফ্লেমেবল এবং এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি এটা পুরাটাই যা আছে না কেন পুরাটাই কিন্তু তখন আগুন হিসেবে কাজ করে। এই জন্য আমরা আল্লাহ না করুক যদি এরকম সিচুয়েশন ফেস করি তবে আমরা 3টা জোন করবো। কয়টা জোন? 3টা জোন করবো, সেটা একটু পরে আমরা জানবো। 3টা জোনের থেকে আমরা কাজ করবো যাতে করে আমরা নিরাপদে থেকে যেন ঠিক মতো কাজ করতে। তো এয়ারক্রাফটের আগুনের ক্ষেত্রে পটভূমির কথা বলা হচ্ছে। দেখেন আমরা আগেই এই কথাগুলো বলেছি যে অবশ্যই এটা সংকটাপন্ন হয়, এবং দেখেন বিমানে আগুন নেভানোর বা রেস্কিউ কাজ পরিচালনা করতে বিমানের সামগ্রী, জ্বালানি, ইঞ্জিন, বৈদ্যুতিক সংযোগ। আপনি যখনই আমরা জানি যে একটা জায়গায় যখন ফায়ার হয়, যখন আগুন ধরে, তখন আমাদের এক্সটিংগুইশিং মিডিয়া কি হবে সেটা কিন্তু নির্ভর করে অ্যাকচুয়ালি আমাদের ওর ভিতরে বা ওইখানে
কোন ধরনের ম্যাটেরিয়ালস আমরা ইউজ করছি। তো বিমানে কিন্তু সব ধরনের ম্যাটেরিয়াল ছিল, সেখানে আপনি সলিড পাবেন, লিকুইড পাবেন, গ্যাসিয়াস পাবেন, এবং কি সর্বশেষ আমরা যেটা বলি ডি টাইপ ফায়ার যেটা বলি আমরা, মেটালও কিন্তু পাবেন। অর্থাৎ আপনার যে 4টা ধরনের ধার্য বস্তু সেখানে কিন্তু উপস্থিত পাবেন, যে কারণে কিন্তু এই বিমান যে ক্রাশ বলেন বা আগুন বলেন, এটা কিন্তু অনেক একটা এক্সপ্লোসিভ হয় এবং ভয়াবহতা অনেক বেশি, ক্ষয়ক্ষতির বেশি। এই জন্য অবশ্যই যারা এই অপারেশনে যাবেন তারা কিন্তু খেয়াল করে যেতে হবে, যাতে করে আপনার কি অবস্থা আছে, কে কি করতে পারবে, এটা আমরা আগে বলেছি। এবার দেখেন বিমানের আমরা কয়েকটা প্রকার দেখি। একটা আমার প্যাসেঞ্জার বিমান, যেটা আমরা দেশ বিদেশে যাত্রী নেই, জন্য আমরা কার্গো বিমান, যেটা মালামাল নেওয়ার জন্য, সেটা মালামাল নেওয়ার জন্য শুধু বহন করা হয়। এবং এটা কিন্তু আমাদের যারা সেনাবাহিনীতেও কিন্তু এগুলো আছে, কার্গো বিমান। আর একটা যুদ্ধ বিমান। যুদ্ধ বিমানটা কিন্তু আরো বেশি মানে মারাত্মক, কারণ কি একে সেখানে জ্বালানি 4টা প্রকার আছে, ফুয়েলের 4টা ধরন যেটা আমরা বলি সেটা আছে। নাম্বার আর একটা হয় কি, সেখানে কিছু এক্সপ্লোসিভ থাকে, যেটা ওর সাথে সাথে, কারণ যুদ্ধ বিমানে দেখবেন আপনার সেখানে মিসাইল থাকে, তারপরে মানে বোম ব্লাস্টের জন্য বোমারি বিমান যদি দেখেন বোম থাকে, তারপরে সেটা যদি পারমাণবিক মানে লঞ্চার যদি সে লঞ্চ করতে পারে, সেখানে সে পারমাণবিক এজেন্ট থাকে, যে কারণে যুদ্ধ বিমানগুলো কিন্তু অনেক মারাত্মক। দেখেন যুদ্ধ বিমানকে সাধারণত 2 ধরনের, একটা হলো 1500 মাইলের মধ্যে, মানে গতিবেগ 1500 মাইলের মধ্যে যদি থাকে সেটাকে আমরা সার্বজনীন যুদ্ধ বিমান বলি, নর্মাল যেটা। আর সুপারসনিক এর গতি হবে 1500 মাইলের উপরে, ঘন্টায় মানে 1500 মাইল থেকে যাইতে হবে সুপারসনিক। এই জন্য আমরা কোন ধরনের এই সুপারসনিক বিমানগুলোতে সাধারণত আমরা দেখি যে হাই এক্সপ্লোসিভ থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে, নাহলে শুধু আপনি যে আগুন নিভাইতে গেলেন সেক্ষেত্রে বিপদে কিন্তু আপনি পড়বেন। আর সি প্লেন সাধারণত উদ্ধার সরঞ্জাম নিয়ে উদ্ধারকারী বিমান সি প্লেন। এটা সুবিধা হলো কি, সি প্লেন আপনার অনেক সময় আমরা মুভিতে বা এসব দেখি যে সি প্লেন গুলো এরা ল্যান্ডও ল্যান্ড করতে পারে, আবার পানিতেও ল্যান্ড করতে পারে। সাধারণত এটা উদ্ধারের জন্য। অনেক সময় আমরা দেখি যে নদীতে বা সাগরের মধ্যে একটা বিমান ক্রাশ করলো, অথবা কোনো মানুষ বা জীবিত কোনো জিনিস আছে তাকে রেস্কিউ করতে হবে, সেক্ষেত্রে আমরা সি প্লেনের সাহায্যে কিন্তু তাকে রেস্কিউ করে আবার ওখান থেকে সে ফ্লাই করতে পারে সি প্লেনে। তাহলে আমরা এখানে সাধারণত যেটা জানলাম প্যাসেঞ্জার বিমান, কার্গো বিমান, যুদ্ধ বিমান আর সি প্লেন, এই 4টা। আরো অনেক প্রকার আছে, ছোট ছোট ভাগ, কিন্তু আপনাদের এই 4টা প্রকার তাহলে জানলে হবে। এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হলো যুদ্ধ বিমান, যেটা এটার মধ্যে আবার কি সার্বক্ষণিক যুদ্ধ, ছোট বাজার প্রশ্ন কিন্তু আসতে পারে সময়, সার্বক্ষণিক যুদ্ধ বিমানের গতিবেগ কত মাইলের মধ্যে, তাহলে সেটা হবে 1500 মাইলের মধ্যে। আবার কি সুপারসনিক যুদ্ধ বিমানের গতিবেগ কত, সেটা হলো 1500 মাইলের ঘন্টায়। এটা কিন্তু যায় না, এটা কিন্তু আমাদের জানতে হবে। তারপর প্রশ্ন আসতে পারে যে প্যাসেঞ্জার বিমানে সাধারণত কি করা হয়, কার্গো বিমানে কি করা হয়, এগুলো একটু মনে রাখবেন। তারপরে দেখেন যে এই যে জ্বালানি আমরা যেটা বলছি যে ট্যাঙ্ক যেগুলো থাকে, জ্বালানি যেখানে বহন করা যায়, এই আমরা জানেন যে আমাদের যে বিমান যেটা তৈরি হয় সেটা কিন্তু অ্যালুমিনিয়াম ডুরালুমিন সিটের তৈরি। আপনাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে বিমানের যে বডি যেটা তৈরি হয় বা ট্যাঙ্ক যেগুলো তৈরি হয়, এগুলো কিভাবে তৈরি হয়। তাহলে এই যে অ্যালুমিনিয়ামের তৈরি, বাট স্পেশালি কি ডুরালুমিন সিটের তৈরি, মানে একটা স্পেশালি শীট তৈরি, যেটা আমরা আগে বলছি যে এটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার তাকে সে কনজিউম করতে পারে, অর্থাৎ সহ্য করতে পারে। 2 নম্বর কি, এই প্রেসার, অর্থাৎ আপনারা যারা ফ্লাই করছেন দেখবেন বিমানে, নর্মাল বিমানে যারা ফ্লাই করছেন দেখবেন না, উপরে গেলে কিন্তু এয়ারের একটা প্রেসার থাকে। আপনি নর্মালি দেখবেন আপনি 10 তলার উপরে যাবেন, দেখবেন প্রেসার আছে, মানে বাতাসের একটা প্রেসার থাকে। এই প্রেসারটা নর্মাল আমি যে অ্যালুমিনিয়াম শীট তো দেখেন এটা বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে বাতাসের গতি। আমি যুদ্ধ বিমানের কথা যদি চিন্তা করি, 1500 ঘন্টায় 1500 মাইলের উপরে চলতেছে, তাহলে কত স্পিডে যাচ্ছে, সেক্ষেত্রে বাতাসের উল্টা মানে বিপরীত দিকে তাকে যাচ্ছে, তাহলে সে কিন্তু একটা মানে এয়ার ফ্লোটাকে সে কনজিউম করছে। এই জন্য স্পেশালি এই ট্যাঙ্ক গুলোতে আমরা অ্যালুমিনিয়াম
ডুরালামিন শীটের তৈরি মানে শীট যেগুলো আছে সেগুলো। এবং এটা কি একটা ভেন্ট পাইপ থাকে, এটা স্থির বিদ্যুৎ আর্থিং করার ব্যবস্থা। দেখেন অনেক সময় দেখবেন কিছু যে ট্যাঙ্কি গুলো আমরা নর্মালি যে আমাদের তেলের ট্যাঙ্কার যেগুলো আছে, দেখবেন একটা শিকল কিন্তু নিচে ঝোলানো থাকে। কারণ কি, যখনই এই যে ফুয়েলটা নেয়, মানে এই পাম্প থেকে দেখবেন, এক পাম্প থেকে অন্য পাম্পে অথবা কোনো জাহাজ বা ডিপো থেকে পাম্পে নিয়ে আসে, তখন দেখবেন এই ট্যাঙ্কির ভিতরে যখন থাকে এই যে জার্কিং হয়, জার্কিং হলে এর মধ্যে ভ্যাপার তৈরি, এবং জার্কিং পরে কি আগুন ধরে যেতে পারে। যে কারণে স্থির বিদ্যুৎ ঘর্ষণ লাগে স্থির বিদ্যুৎ হতে পারে, যে কারণে দেখবেন একটা শিকল ঝোলানো থাকে, লোহা দণ্ড জাতীয় একটা কিছু, যাতে করে যে আর্থের সাথে মাটির সাথে সংযোগ থাকে, এই যে স্থির বিদ্যুৎ যেটা আছে সেটার জন্য সে রোধ করতে পারে। তা ইন্টিগ্রেল ফিউয়েল ট্যাঙ্ক, এটি বিমানের কাঠামোতে নির্মিত একটি ট্যাঙ্ক। বিমানের যে বডিতে থাকে। তারপরে কি এই ট্যাঙ্ক বিমানের ডানায় বা ফিউজলেস আপনারা দেখবেন যে বিমানের ডানাতে দুটো পাখা যেটা আছে পাখা থাকে। আর কি ফিউজলেস দেখবেন যে মানে আমরা লাস্টে যে অংশটা আছে ফিউজলেস বলা হয়, এখানে লেজের অংশ দেখবেন ওখানে কিন্তু মানে ফুয়েল থাকে। তাহলে দেখেন কাঠামোতে আছে, আবার কি দুই ডানায় আছে, আবার পিছনে আছে, তাহলে সব জায়গায় কিন্তু আমরা এই বিমানের যে ফুয়েল কিন্তু সব জায়গায় থাকে। এই জন্য এটা মারাত্মক হয় এখন। এবার জ্বালানি লিক করে বাইরে প্রবাহমান হয়ে হাইড্রোকার্বন গ্যাস উৎপন্ন করে। কারণ কি, যে বাতাসের সংস্পর্শে আসার কারণে এটা কিন্তু এক ধরনের গ্যাস তৈরি করে, যেটা একে এক্সপ্লোশন, 2 নম্বর গ্যাসের চাপ, যে কারণে যারা ভিতরে থাকে বা ওই খানে থাকে তাদের কিন্তু অনেক অসুবিধা হয়। তাহলে আমরা ট্যাঙ্কের যে পারফেক্ট সংযোগ দেখলাম। তারপরে কি ফ্লেক্সিবল ফিউয়েল ট্যাঙ্ক, এটি প্লাস্টিকের তৈরি ব্যাগ বা ডানা বা ফিউজলেসে স্থাপন করা, এটি সুবিধাজনক স্থানে বিমান দুর্ঘটনায় গ্যাস ক্ষতি করতে, অর্থাৎ ধারালো ধাতুকে একটা আলাদাভাবে তৈরি করে, যাতে করে যে উপরে ফিউম সৃষ্টি করতে পারে। তার অক্সিলারি ট্যাঙ্ক, অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক আছে, মানে এতগুলো ট্যাঙ্কের পরে কিন্তু আবার অক্সিলারি ট্যাঙ্ক আছে, যেটা কিন্তু যে আপনার কোথায় থাকে, এটা ডানায় ফিউজলেস শেষ অংশ থাকে। তাহলে অর্থাৎ মেইন ট্যাঙ্ক আছে, আবার অক্সিলারি ট্যাঙ্ক আছে, যদি তাদের প্রয়োজন হয় এমার্জেন্সি, ইন কেস অফ এমার্জেন্সি তারা কিন্তু এইগুলো ইউজ করে। এবং কি বলছে যে এই যে অতিরিক্ত জ্বালানি, এটা কিন্তু ফায়ার একটা, আমরা বিমানে যদি দেখি, দেখেন এগুলো আমরা যদি আলোচনা করি সময়ের ব্যাপার, আপনার এই ডানা, এগুলো ডানা বলা, এখানে কিন্তু মেইন ট্যাঙ্কে আছে আর অক্সিলারি ট্যাঙ্ক আছে। আবার এই যে টেইল বলা হয়, এই যে ফিউজলেস যেটা বলছে আমরা, এইখানে কিন্তু থাকে, আবার কি বডিতে কিন্তু থাকে। তাহলে আমরা এতক্ষণ জানলাম কি, যে বিমানের আগুনটা কতটুকু ভয়াবহ। 2 নম্বর জানলাম যে বিমান কয় ধরনের হয়। 3 নম্বর আমরা জানলাম যে বিমানের জ্বালানি ট্যাঙ্কি কোন কোন জায়গায় থাকে। এখন আল্লাহ না করে আগুন ধরে গেল, সেক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ ফায়ার ফাইটিং এর মানে রিকোয়ারমেন্ট কি হতে পারে। 1 নম্বর দেখে যে এয়ারপোর্ট ফ্যাসিলিটি এফেক্টিং রেস্কিউ অ্যান্ড ফায়ার ফাইটিং সার্ভিস। দেখেন আগে বলছে যে প্রথমত যে এয়ারপোর্টে যারা ফ্যাসিলিটি আছে সেইটা কিন্তু আপনার আগে ইউজ করবেন, থাকতে হবে। তারপরে কি, যে কমিউনিকেশনের জন্য ফায়ার অ্যালার্ম থাকবে, এবং কি যে মানে একটা নির্ধারণ থাকবে, স্পেসিফিকেশন থাকবে ফর রেস্কিউ ফায়ার ফাইটিং, অর্থাৎ রেস্কিউর জন্য আলাদা গাড়ি থাকবে এবং ফায়ার ফাইটিং জন্য আলাদা গাড়ি থাকবে। এবং আরো থাকবে স্পেশাল ওয়াটার টেন্ডার, লাইটিং ইউনিট, এরিয়াল রেডার, ফোম টেন্ডার। স্পেশাল ওয়াটার টেন্ডার আমরা জানি যে বড় ধরনের পানির গাড়ি। লাইটিং ইউনিট অর্থাৎ সেখানে মানে যদি অন্ধকার আচ্ছন্ন হয় সেক্ষেত্রে লাইটিং ব্যবস্থা রাখতে হবে। তারপরে এরিয়াল রেডার, অর্থাৎ আমরা দেখি যেগুলো আমরা বলি টিটিএল বা স্নোরকেল, মানে আপনার উপর থেকে মানুষকে রেস্কিউ করার জন্য। তারপর ফোম টেন্ডার, যেটা ম্যান্ডেটরি। তো এই ধরনের মানে ফায়ার ফাইটিং মানে ম্যাটিয়াস এয়ারপোর্টে থাকতে হবে, সেটার কথা বলছি। তারপরে বলছি স্কিল রিসোর্স, এবং কি বলছে যে যারা একটা একটা নাম্বার অফ পার্সন কি স্কিল পার্সন থাকবে, তারা কি বলতে, এবং আলাদা ডিপার্টমেন্ট থাকবে, আলাদা ডিপার্টমেন্ট, অর্থাৎ তাদের একটা বাহিনী থাকবে যারা ইন কেস অফ এমার্জেন্সি তারা যেন ফায়ার ফাইট করতে, রেস্কিউ করতে পারে। এবং কি তারা বলছে যে
যে আমাদের কোনো রিকোয়ারমেন্ট বা ইকুইপমেন্ট যদি প্রয়োজন হয়, সেটা তারা এই যে ক্র্যাশ সাইটে তারা সেগুলো সেখানে তারা সেই ধরনের ইকুইপমেন্ট তারা ইউজ করতে পারে, এরকম ইকুইপমেন্ট তার থাকবে। এবার যারা ফায়ার ফাইট করবে তাদের জন্য স্পেশালি পার্সোনাল প্রোটেকশন কি থাকবে সেটা বলছে। স্ট্রাকচারাল ফায়ার ফাইটিং পিপি মেক্স ফর ইওর ওয়ার্কিং প্রোটেকশন, অর্থাৎ স্ট্রাকচারাল যে ফায়ার ফাইটিং এর জন্য ফায়ারম্যান শুট, হেলমেট, ব্রিদিং, তারপরে আই প্রোটেকশন যেটা বলেন, তারপরে আপনার যে গামবুট, এগুলো কিন্তু থাকবে। তারপরে কি যে এইগুলো আপনার আর যদি কি মাল্টিপল ইনজুরি হয় তার জন্য ফ্যাসিলিটি থাকতে হবে, অর্থাৎ অনেকগুলো যদি দুর্ঘটনা ঘটতেই পারে, সেক্ষেত্রে আপনার কি ফ্যাসিলিটি আপনি দিবেন সেটা কিন্তু থাকতে হবে। তারপরে বলছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এই যে স্পেশাল স্যুট আপনার রাখতে হবে, স্পেশাল স্যুট রাখতে হবে, যেটা আমি আগে বলেছি, এবং সেটার জন্য সেলফ কন্টেন্ট ব্রিদিং হবে। আমরা ব্রিদিং যেটা বলি, আমি ব্রিদিং এর ক্লাসে যদি আপনাদের নিয়ে থাকি সেখানে কিন্তু বলছি, এটা কিন্তু আমরা বলি এসসিবিএ। ছোট ছোট প্রশ্ন কিন্তু এসসিবিএ মানে কি? সেলফ কন্টেন্ট ব্রিদিং অ্যাপারেটাস, মানে কি এর বাইরে থেকে বাতাস নিতে হয় না, সিলিন্ডারের মধ্যে বাতাস যেটা আছে সেইটা সে নেয়, যেটাকে যে জন্য বলা আছে সেলফ কন্টেন্ট ব্রিদিং অ্যাপারেটাস। এবং কি একটা নির্দিষ্ট টেম্পারেচার যেন সহ্য করতে হবে এরকম একটা শুট আমাদের সেখানে থাকতে হবে। সেক্ষেত্রে ফায়ার ফাইটিং শুট হতে পারে, হিট প্রোটেক্টিং শুট হতে পারে, এরকম কিন্তু রাখতে হবে। এবার ফায়ার হ্যাজার্ডটা কি হতে পারে আগে বলছি, যে ফায়ার হ্যাজার্ডটা কি এ বি সি এবং ডি টাইপ ম্যাটেরিয়াল সেখানে আছে, তাইলে এই চার ধরনের ফায়ার হ্যাজার্ড আপনি পাবেন। অর্থাৎ আমরা জানি যে এ টাইপ ফায়ার কি ফায়ার ফাইটিং এর জন্য আপনি ইউজ করবো, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ। তাহলে কি একটা এয়ারপোর্টে আপনার এবিসিডি সব টাইপ ফায়ার ফাইটিং এজেন্ট আপনার রাখতে হবে। যে একটা রাখলেন শুধু ডিসিপি রাখলেন বা ওয়াটার রাখলেন না বা CO2 রাখলেন না, এরকম হবে না। শুধু এটা ছোট একটা এক্সটিংগুইশার, এরকম বড় ধরনের এই যে CO2 মানে ফায়ার ফাইটিং এজেন্ট রাখতে হবে, বা ডিসিপি বড় ধরনের মানে ডিব্বা রাখতে হবে, যন্ত্র রাখতে হবে, যেগুলো আমরা হিউজ পরিমাণ যেন সাপ্লাই দিতে পারি। তারপরে কি টক্সিক ফিউম, সেখানে যে বিষাক্ত যে বাষ্প বা উদ্গীরণ হবে এবং স্মোক হবে, সেটা কিন্তু আপনার মাথা রাখতে হবে। তারপরে কি এক্সপ্লোশন হ্যাজার্ড হতে পারে, সেটা আপনার মাথা রাখতে হবে। বিশেষ করে মিলিটারি এয়ারক্রাফট যদি হয় সেক্ষেত্রে এক্সপ্লোশন হতে পারে, এটা আপনার মাথায় থাকতে হবে, যেটা কথা বলেছে। অর্থাৎ হ্যাজার্ড কি কি হতে পারে, তাহলে এয়ারপোর্টে এই টাইপ রাখতে হবে। এবার বলছে যে আমরা এয়ারপোর্টে যে ধরনের বিপদ হতে পারে, সেক্ষেত্রে আমাদের ফায়ার ফাইটিং মেজার্স কি হতে পারে। এক নম্বর হলো AFFF, অ্যাকোয়া ফিল ফর্মিং ফোম। এটা কিন্তু আমাদের যে আমরা যে ফায়ার সার্ভিস যে ফোম ইউজ করে, সেই ফোমটার কিন্তু আরো বিভিন্ন ধরনের ফোম আছে, বাট আমরা এই যে AFFF এই ফোমটা কিন্তু ইউজ করি। কারণ কি এইটা এর যে সাপ্রেশন এজেন্ট যেটা আছে সেটা এই যে মানে ফ্লেমেবল লিকুইড যেটা হয়, অর্থাৎ যেখানে যেহেতু এখানে অধিকাংশ থাকে যে ফ্লেমেবল লিকুইড বা মানে তরল মানে ফ্লেম হতে পারে সেখানে, যে কারণে এই যে AFFF কিন্তু কাজ করে। আপনাদের প্রশ্ন এভাবে ছোট প্রশ্ন আসলেও আসতে পারে যে বিমান অ্যাটাকের ক্ষেত্রে আমরা কোন ধরনের ফোম ব্যবহার করি। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন AFFF এই টাইপের ফোম আমরা। এবং সাথে সাথে আরেকটা হ্যালোন গ্যাস, হ্যালোনের কোডটা কি 1301, এই যে কোডের হ্যালোন গ্যাস আমরা কিন্তু সেখানে ব্যবহার করি। তাহলে আমরা ইয়ার ক্যাপ আল্লাহর কোনো দুর্ঘটনা ঘটলে আমরা যেহেতু এখানে লিকুইড ফায়ার ফাইটিং করতে হবে, লিকুইড জিনিসে ম্যাটেরিয়ালসে ফায়ার ফাইটিং করতে হবে, সেক্ষেত্রে আমরা ফোম যদি ইউজ করি আমাদের জন্য বেটার হবে AFFF। এবং আমাদের যে হ্যালোন গ্যাস, এই যে হ্যালোন গ্যাসের কোড যেটা 1301, এটা যদি থাকে আমরা সেটা ব্যবহার করি। তাহলে আমরা প্রথমত হ্যাজার্ড জানলাম, এখন কি আমরা কিভাবে ফায়ার ফাইট করে সেটা জানতে পারছি। এখন এখানে দেখেন একটা রেশিও আছে, এই রেশিওটা আপনাদের মানে দেখলে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ এয়ারক্রাফট যত বড় থাকবে তত আমার গাড়ি লাগবে এবং ফায়ার ফাইটিং জিনিসগুলো লাগবে। যারা বলছে
যদি এখানে 27 মিটার থাকে, 27 মিটারের যদি উপরে থাকে সেক্ষেত্রে কি হবে, তারপর বলছে 38 মিটার নিচে যদি থাকে, 38 মিটার যদি থাকে, এই রেশিওটা কিন্তু আছে। তো মূলত আমাদের ফোকাসটা এখানে না, কিন্তু আমরা দেখবো যে এখানে কি ধরনের বিপদ হতে পারে, আমরা কি ইউজ করি। আমরা নর্মালি এখন আসছি, এখন হলো এতক্ষণ যেটা জানলাম সেটা হলো কি, মানে এজ এ এয়ারপোর্ট অথরিটি হিসেবে তারা কি কি ফায়ার ফাইটিং ম্যাটেরিয়ালস এবং ফায়ার ফাইটিং ভেহিকেল লাগবে এবং জনবল কি ধরনের লাগবে সেটা কিন্তু জানি। এখন আমরা কি করব সাধারণ হিসেবে সেটা আমরা এখানে দুটো বিষয় দেখেন। একটা হলো বিমান যখন অনেক সময় দেখবেন বিমান যখন ল্যান্ড করে অনেক সময় চাকা বের হয়, সামনে দেখবেন একটা চাকা, পিছনে দুইটা, মানে বের হয়। অনেক সময় ল্যান্ডিং এর আগে কিন্তু বের হওয়ার আগে এটা বের হয় না। এই যে চাকা বের না হলো অবতরণের সময় এটাকে আমরা বডি ল্যান্ডিং বা বেলি ল্যান্ডিং বলা হয়। বেলি ল্যান্ডিং আপনাদের কিন্তু প্রশ্ন এইভাবে আসতে পারে যে যে আমরা যদি বিমানের চাকা না বের হয় সেক্ষেত্রে বিমান যে ল্যান্ড করে এই ল্যান্ডিংটা কি বলা, তাহলে সেটা হবে বেলি ল্যান্ডিং। বেলি ল্যান্ডিং এর আগে পাইলট যেটা করে সেটা তো সে যাত্রীদের জীবন রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে এবং সাথে সাথে দেখবেন তখন সে ফ্লাই করে কেন, এই জন্য ফ্লাই করে যাতে করে তার যে ফুয়েল যেগুলো আছে সেগুলো তারা সে আকাশের থেকে সে মানে ডিস্ট্রয় করে, করার পরে যাতে ঘর্ষণ লাগার ফলে আগুন লাগবে এটাই সে ধরে নেয় যে বেলি ল্যান্ডিং এ আগুন ধরতে পারে, মানে 99% শিওর থাকে যে আগুন ধরবেই। নর্মাল দেখবেন চাকা বের হওয়ার পরেও ঘষা লাগলে আগুন ধরে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে বেলি ল্যান্ডিং এর আগে অবশ্যই জ্বালানি গুলো সে নিঃশেষ করে তারপরে ল্যান্ড করে। এই জন্য যে আমাদের খেয়াল রাখতে হবে যে পুরোপুরি যে যখন ল্যান্ড করছে ওরা এই ফুয়েল গুলো মানে শেষ করে ল্যান্ড করছে। সেক্ষেত্রে আমাদের এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল বলে, এটিসি বলা। আপনারা যারা এয়ারপোর্ট আছেন এবং বিশেষ করে যে আমাদের যে বিমান বাহিনী ঘাঁটি যেটা আছে, আমার যাওয়ার সুযোগ হয়েছিল একটা ট্রেনিং এ, মোবাইল অবজারভার ইউনিট, এবং এটিসি কিভাবে কাজ করে। মূলত কিন্তু এটিসি কিন্তু বিমান নির্দেশনা দেয় উপর থেকে, এখানে যান ওখানে যান, এত 1000 ফিট উপরে যান, আবার খারাপ অবস্থায় এই কিন্তু নির্দেশনা দেয়। এবং এখানে সিভিল এভিয়েশন বলে সংস্থা আছে, দেখবেন বিমানে আপনারা যারা যান দেখবেন সিভিল এভিয়েশনের কাজ, এটা আমাদের কাজ না, সিভিল এভিয়েশনের কাজ। এই সিভিল এভিয়েশনের নির্দেশনা কিন্তু অবশ্যই এটিসি মানে কি এয়ার ট্রাফিক কন্ট্রোল, এবং এদের কিন্তু অনেক গাড়ি এবং সরঞ্জাম আছে। স্যার সবাইকে একটু মিউট করে দেন স্যার। হাবিবুল বাশার ভাই, এভার হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এর আগের কথা কিন্তু বলেছি যে রাতে এ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো দেখেন, এই গাড়ি কি ধরনের ইউজ করবো দেখেন। আমরা এয়ারক্রাফট ফায়ার ফাইটিং ভেহিকেলের মধ্যে এই যে গাড়ি স্পেশালি কিন্তু এই যে গাড়িগুলো দেখছেন এটা কিন্তু আমরা যেটা বলছেন যে টিটিএল বা সোনোর আমরা ফায়ার সার্ভিস যেটা বলি উদ্ধার কাজে। আর এই গাড়িগুলো আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা মানে এটাকে বলা হয় যে ক্রাশ টেন্ডার। ক্রাশ টেন্ডারের সুবিধা হলো কি, সে ফ্লাইং অবস্থা অর্থাৎ দেশ চলবে এবং ফায়ার ফাইট করবে। এবং এই যে সামনে যে এটা কিন্তু নজল, আমরা নজল যেটা ইউজ করি এটা কিন্তু পাথওয়ে বলা হয়। এরকম সে ডাইনে বামে চারিদিকে সে মুভ করতে পারে, অর্থাৎ এয়ারক্রাফটের আগুনে তো আপনি সে দাঁড়াতে পারবেন না, দূর থেকে সে চলবে এবং কি সে ওখান থেকে ফোম ইউজ করতে পারবে। এবং এখানে ফোম, CO2, BCP সব ধরনের যে ফায়ার ফাইটিং এজেন্ট এই গাড়িগুলো থাকে, স্পেশাল ভেহিকেল এয়ারপোর্টে কিন্তু থাকে। কি কি অ্যাপারেটাস থাকবে, যেটা আমরা ট্রিপল এফ থাকবে, তারপরে হ্যালোনিকাস যেটা আমরা আগে বলেছি, স্পেশালাইজড অ্যাপারেটাস থাকবে যেটা আমরা আগে যেহেতু বলেছি এই জন্য আমরা এই বিষয়টা এখন এটা স্কিপ করে দেখেন। যুদ্ধ বিমান কিন্তু এটা, এই যুদ্ধ বিমান যদি এই করা দেখেন যে ঘষা লাগে সেক্ষেত্রে আগুন দেওয়ার সমান। এবং যুদ্ধ বিমানের পিছন দিক দিয়ে আমরা দেখবেন যারা গেছেন
বা ছবিতে দেখবেন এখান থেকে তো আগুন অটোমেটিক বের হয়, কিন্তু মানে এটার কাজ হলো জ্বালানিটাকে সে বার্ন করে পিছন দিকে মানে একটা ফোর্স তৈরি করে এবং সে সামনের দিকে আগায়। কারণ এটাতে কিন্তু পাখা নাই, কিন্তু আপনারা যারা দেখছেন যে যুদ্ধ বিমানে কিন্তু পাখা পিছনের এই যে শক্তিতে কিন্তু সে আগায় কিন্তু। এবং এই যে ফিন্স বলা হয়, এগুলো ছোট ছোট ফিন্স বলা হয়, এইগুলো কিন্তু এরকম জাস্ট এই মানে ছোটখাটো সে মানে এদিক ওদিক করার কারণে কিন্তু সে ডাইনামো ঘুরে উপর নিচে করে। মানে এই যুদ্ধ বিমানে মানে খুব কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছিল, যেখানে কিন্তু এখানে এই টেল বলা হয়, লেজ, লেজ কিন্তু মারাত্মক একটা বিষয়। সে ডানে ঘুরবে বামে ঘুরবে, এই লেজ খুব কাজ করে। এবং উপর নিচে করার জন্য এই যে তার সামনে যে পাখা আছে, এটা দেখবেন নর্মাল বিমানেও কিন্তু দেখবেন যখন ল্যান্ড করে তখন যে এই তো এভাবে থাকে, তো দেখবেন সামনের দিকে কিছু অংশ এরকম নিচে হয়ে যায়, ওরা উপরে যায়, তখন এরকম হয়। এবং ক্র্যাশ হলে দেখেন এই বিমানটা ক্র্যাশ হয় এরকম হয়। এবং এখানে যেহেতু অনেক ফুয়েল থাকে, এক্সপ্লোজ থাকে, অনেক অসুবিধা। যে ক্র্যাশ টেন্ডার হোম টেন্ডার মধ্যে কি করবেন তাহলে, আল্লাহ না করুন যদি দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমাদের এ হলো যে আপনি ফোমের পাহাড়, মানে ফোম মানে বুঝছেন না, ফেনা তৈরি করবেন। ফেনা হবে একবার অনেক উঁচু, অর্থাৎ বিমান যদি 10 ফিট উঁচু হয় তাহলে আপনি আরো বেশি উঁচু করে দিবেন। ল্যান্ড যখন করবে তখন ফোমের ভিতরে সে যেন ঢুকে যায়। তাহলে এক্সপ্লোশন যখন হবে, এক্সপ্লোশন হলে অথবা ফায়ার হলে সে কোন পদ্ধতিতে আগুনটি হবে, স্মুথারিং পদ্ধতি। কারণ কি, ফোমের মধ্যে যখন ঢুকে যাবে সে বাইরে থেকে অক্সিজেন পাবে, যে কারণে সে আগুনটা নিভে যাবে। তাহলে কি, আমরা বিমান যদি যে রানওয়েতে ক্র্যাশ করে বা করার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের ফায়ার ফাইটিং মানে মানে করবো আমরা কিভাবে, আমরা ফোমের স্তূপ তৈরি করবো এই স্তূপের মধ্যে। এবং এই জন্য আমাদের ক্র্যাশ টেন্ডার বা ফোম টেন্ডার দিয়ে হিউজ পরিমাণ ফোম আমরা সেখানে ইউজ করব, অনেক পাহাড় মতো হয়ে যাবে, তার মধ্যে ওই বিমানটা লাগবে। এটা করলে মানে অনেকটাই আপনি কি করবেন যে মানে ওই ভয়াবহতা থেকে রক্ষা করতে পারবেন। তারপর বলছে যে মানে একটা ফায়ার সার্ভিস যাবে, সেখানে কি যে বিমানের চিকিৎসা কেন্দ্র, বিমানে কিন্তু সব জায়গায় বিমানবন্দরে কিন্তু চিকিৎসা এরোড্রাম বলা হয়, এরোড্রামের নিকটবর্তী জায়গা হাসপাতাল মানে কাছাকাছি যেন এরকম দুর্ঘটনা যখন মেসেজ পাবে, তখন এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কিন্তু বলে যে এরকম একটা বিমান, আমরা যে মুভিতে দেখবেন এটিসি থেকে বলে কিন্তু যে এরকম একটা বিমান দুর্ঘটনা হচ্ছে, তখন কিন্তু যারা সংস্থা আছে, অর্থাৎ যারা রেস্কিউ পার্টি, যারা ফায়ার ফাইটিং পার্টি, ফার্স্ট এড, সবাই কিন্তু অ্যাক্টিভ হয়। এবং এখানে বার্ন হওয়ার সম্ভাবনা বেশি, যে কারণে নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকগুলো কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে বিমান আগুনের ক্ষেত্রে মেডিকেল কর্মীর ফোম, পানি, উন্নত মানের ড্রাই পাউডার, CO2, ফায়ার এক্সটিংগুইশার, যেখানে যেটা দরকার সেখানে সেটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই অর্থাৎ 4 ধরনের যেহেতু ফায়ার ফাইটিং যে 4 ধরনের যেহেতু জিনিস ওখানে থাকে, মানে ফুয়েল থাকে, এই জন্য 4 ধরনের ম্যাটেরিয়ালস আমরা কিন্তু রাখবো। তার বিমানের বহির্গমন পথ যদি প্রচন্ড আগুনে আটকা থাকে, সেক্ষেত্রে রেস্কিউ পার্টি তাদেরকে কাটিং যন্ত্র, অর্থাৎ অনেক সময় দেখবেন যে বিমানে কিন্তু একটা নর্মাল এক্সিট থাকে, একটা ইমার্জেন্সি এক্সিট থাকে, দেখবেন যে লেখা ইমার্জেন্সি এক্সিট, ওটা চাপ দিলে কিন্তু একটা মানে দরজার মতো খুলে যায়। এবং কিছু কিছু বিমান আছে ওখানে যে ওখান থেকে কিন্তু একটা আপনার সিঁড়ি স্টিয়ার কিন্তু বের হয়, যেটা হলো মানে কাপড়ের ফোম জাতীয় তৈরি, ওটা বসলে দেখবেন আমরা ছবিটা অনেক সময় দেখবেন যে নিচে চলে আসে। এই জন্য যেহেতু ওই আলাদা করে ওই যে এক্সিট ওয়েতে বিমানের ওইটা হতে পারে, অথবা নর্মাল এক্সিট ওয়েতে যেখানে বের হওয়ার পর ওখানে যদি আগুনের সূত্রপাত হয়, সেক্ষেত্রে অন্য জায়গায় কেটে বের করবে রেস্কিউ বলে যারা, তারা কাটিং এসিডিটিং গ্যাস দিয়ে, কাটার ডিস্ক দিয়ে, পাওয়ার ডিস্ক। কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু আমি কাটছি এখানে স্পার্ক হবে, ওখানে ফুয়েলটা কাছে কিনা, এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং বিমানের টেইলের কাছে যেখানে পাওয়ার ইউনিট রয়েছে, অর্থাৎ লেজে কিন্তু বিমানের ইঞ্জিনটা কিন্তু আমরা অনেক সময় পিছন দিকে কিন্তু ইঞ্জিনের একটা পার্ট থাকে, এখান থেকে কিন্তু আমরা পাওয়ার যে সোর্সটা, ইঞ্জিন মানে সামনে দিয়ে ইঞ্জিন থাকে আর পাওয়ার সোর্সটা কিন্তু পিছনে থাকে, যে কারণে এখানে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে যেখানে দুর্ঘটনা
ঘটছে কিনা, মানে এমার্জেন্সি এক্সিটে দুর্ঘটনা হবে। যেটা আবার আগে বলেছি, এটাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত না হতে পারে, সেজন্য আমরা বলতে সরকারের ধরুন ডেব্রিস আগুন ধরে যেতে পারে যেগুলো আছে। এবার আরেকটা বিষয়, অনেক সময় মনে করেন যে আগুন নিভে যাচ্ছে, বাট কি সেখানে কি মানে তেলটা লিক হয়েছে, স্পিল আউট যেটা বলে, স্পিল আউট। সেক্ষেত্রে স্পিল আউট অর্থাৎ রানওয়েতে তেল বিমান পড়ছে, আগুন ধরে না, কিন্তু বিমানের তেলটা বের হয়ে পড়ছে, এই চুড়ে পড়ছে, তখন কি করবেন? ফোম দিয়ে ঢেকে দিতে হবে। নইলে যদি কেউ কি করে ওই স্পার্কিং মানে গ্রিস দিয়ে কাটার চেষ্টা করে, অথবা কেউ গ্রিসি কাঠ খায়, অথবা ব্যাকডেটিক সুইচ অন অফ করে, অর্থাৎ বিদ্যুতের সুইচ যদি অন অফ করে, সেখানে কিন্তু আগুন ধরে যাবে। কারণ কি এটা কিন্তু থিকনেসটা অনেক কম, যে কারণে আপনার ফোম দিয়ে ঢেকে দিতে হবে। যাতে করে ফোম দিয়ে ঢেকলে কি এক নাম্বার কি যে অক্সিজেন যাইতে পারবে না, দুই নাম্বার ওই লিকুইডের উপরে আবরণ তৈরি করবে, যেটা কিনা সহজে আগুন ধরবে। যেটা আমরা আগে বলেছি কিন্তু যে পর্যাপ্ত মানে গাড়ি পাম্প জনবল আগে থেকে অ্যাক্টিভ রাখতে হবে, যাতে করে দেখেন ফায়ার ফাইটিং ছবি দেখি এরকম, কিন্তু এটা দামি তো, এত কাছে আপনি যেতে পারবেন না, দূর থেকে কাজ করতে হবে। দেখেন এরকম হতে পারে ক্রাশ টেন্ডার কাজ দিয়ে কাজ করতেছি, দূর থেকে, অনেক দূর থেকে, কাছেতে যাওয়া যায় না, যে কোনো সময় এক্সপ্লোশন হতে পারে। এবং কাজ করার সময় কাজ করতেছে এরা, দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এত সহজ না মনে হয় ছবি। এবং এই ধরনের কুণ্ডলি পাকানো ধোঁয়া কিন্তু আপনি দেখতে পারেন, অনেক সময় দেখবেন আমরা ছবিতে দেখি এরকম হয়, তখন দ্রুত কিন্তু তারা ল্যান্ড করার চেষ্টা করে। এক্ষেত্রে দেখেন আমরা অনেক সময় দেখি যে হেলিকপ্টার দিয়ে কিন্তু আমরা পানি বা ইউজ করি, এই যে হেলিকপ্টার দিয়ে আমরা এখানে আমরা পানি, এবং পানি দেখবেন আমরা কিছু ছবিতে দেখি যে হেলিকপ্টার ফ্লাই করে এসে নদী বা সাগর বা পুকুর থেকে পানি নিয়ে তারপরে ওই দাবানলে দিচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকেও পানি নিয়ে এরকম দিতে পারি, বা পানি ছাড়াও অন্যান্য যে এজেন্ট ফোম যদি থাকে বা CO2 যদি থাকে সেটা। এই যে পানি নেয় একটা বাকেট, এটা হলো বাম্বি বাকেট বলা হয়। আপনাদের পরীক্ষায় কিন্তু ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে হেলিকপ্টার যে পানি নেয় এটার নাম কি? বাম্বি বাকেট, মনে রাখি। দেখেন উপর থেকে সে নিচ থেকে কিন্তু এখানে ফোম অথবা CO2 বা ডিসিপি সে ছাড়তেছে, একটা দেখেন এরকম কিন্তু ফ্লাই করে সে করতে পারে। তাহলে আমরা এতক্ষণ জানলাম কি যে এয়ারক্রাফটের আগুন যদি লাগে সেক্ষেত্রে কি কি বিপদ হতে পারে সংক্ষেপে যদি বলি। এবং বিপদ হলে প্রথমত যারা মানে এয়ারপোর্ট অথরিটি যারা আছেন, সিভিল এভিয়েশন যারা আছেন, তাদের নিজস্ব ফায়ার ফাইটিং ইউনিট থাকবে। এরপরে যদি মানে বড় হয়ে যায় আগুনটা, সেক্ষেত্রে অন্যান্য যারা আছে অর্থাৎ ফায়ার সার্ভিস বা অন্যান্য সেবা সংস্থা যারা আছে, নেভি বা অন্যান্য যারা আছে, তারা কিন্তু সেখানে অ্যাক্টিভ হবে, ভলান্টিয়ার যারা অ্যাক্টিভ। তো আমরা সেক্ষেত্রে এরা যে অ্যাক্টিভ হবে এদের জন্য কি কি ভেহিকল থাকতে পারে, এরা কি কি এজেন্ট, তাহলে আমরা জানলাম যে এয়ারক্রাফট ফায়ারের ক্ষেত্রে 4 ধরনের জিনিস, 4 ধরনের ফায়ার আমরা ফেস করবো। অর্থাৎ A ক্লাস ফায়ার বা কঠিন পদার্থ বা সলিড ফায়ার পদার্থের আগুন আমরা দেখতে পাবো, সেখানে থাকতে পারে লিকুইড ফায়ার বা তরল পদার্থের আগুন। 3 নম্বর হলো C ক্লাস ফায়ার বা গ্যাসিয়াস ফায়ার হতে পারে। 4 নম্বর হলো যে মেটাল ফায়ার হতে পারে বা ধাতব পদার্থের আগুন। অর্থাৎ আমাদের এয়ারক্রাফটে আল্লাহ না করে আগুন লাগলে এই 4 ধরনের প্রিভেন্টিভ মেজার্স নিয়ে তারপর যেতে হবে। এবং সাথে সাথে যে জিনিসটা রাখতে হবে, রেস্কিউ অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। এবং ওখানে যদি আল্লাহ না করুন যদি কেউ ইনজুর্ড হয়, যদি বার্ন হয়, সেক্ষেত্রে নিকটস্থ হাসপাতাল কাছে থাকে, অর্থাৎ সেটা মোবাইল হাসপাতাল হতে পারে অথবা আমাদের এরোড্রোমের কাছাকাছি কিন্তু হাসপাতাল থাকে। তো এই ছিল মূলত আজকে আমাদের যে বিমানের আগুন এবং উদ্ধার সম্পর্কে আলোচনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা কারো কোনো পরামর্শ থাকলে বলতে পারেন। স্যার হেলিকপ্টারে যে ইয়া দেওয়া হয় কি বাকেট বলছিলেন যেন স্যার? বাম্বি বাকেট, বাম্বি বাম্পি বাকেট। বাম্বি বয়কার মই বয়রস্য বাম্বি বাকেট, বাকেট মানে বাম্বি।
বালতে বাম দিকে। জি স্যার, ধন্যবাদ। আর কেউ কোনো প্রশ্ন, কোনো পরামর্শ? সবাই কি বুঝতে পারছেন? স্যার একটা প্রশ্ন আছে স্যার। প্লিজ বলেন বলেন বলেন। হ্যালো হ্যালো, স্যার শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ প্রশ্ন করতে চাইছিলেন কে জানো, বলেন প্লিজ। যদি বিমানের যে ফোম দিয়ে যে ব্যারিকেডটা তৈরি করা হয়, যে জি জি, ফোমের যে আমরা এটা ব্যারিকেডটা তৈরি করব স্মুথারিং করার জন্য, এক্ষেত্রে বিমানের ভিতরে যে লোকজন থাকবে রাইট, তাদের জন্য অক্সিজেনটা ডেলিভারি কিভাবে হবে স্যার? গুড গুড, সুন্দর, খুব সুন্দর। দেখেন, বিমান বিমানে যারা থাকে তারা অক্সিজেন বাইরে থেকে নেয়, তাদের নিজস্ব তাদের ব্যবস্থা আছে, নিজস্ব ব্যবস্থা নিশ্চয় আছে। তাহলে আপনি যে আপনার কাজটা হলো কি, এই যে সাময়িক সময় যে আগুন নিবানো, আগুন নিবানোর পরপরে কিন্তু তারা বের হয়ে চলে আসবে, এবং এই ফোমটা কিন্তু দীর্ঘ সময় স্থায়িত্ব হবে না। কিন্তু একটা দেখবেন, আমরা সাবান দিলে যে ফেনাটা হয় এরকমই ফেনা। এই সাবান দিছেন আপনি, বেশি করে সাবান দিয়ে এবার দেখেন কাপড়টা যদি একটু করেন, দেখবেন আপনার কি হয়, যে এখানে কিন্তু আমরা যে জিনিসটা দেখি যে ফেনা কিন্তু স্টপ হয়ে গেছে, একটু পর বল যেগুলো বাবল যেগুলো আছে সেগুলো কিন্তু আস্তে ডাউন। এই যে লেয়ার যারা তৈরি করবেন এটা কিন্তু দীর্ঘকালে স্থায়িত্ব হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো কিন্তু আপনার ওর ভিতরে যারা আছে তাদেরকে ইন্টারনালি যে আপনার অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য ব্যবস্থা আছে। আপনার টার্গেটটা হলো আগুনটা নিবানো। বুঝতে পারলাম? জি স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোনো প্রশ্ন? সিয়ারের কোনো প্রশ্ন আছে নাকি গাড়িতে, অথবা? স্যার আপাতত নাই স্যার। আচ্ছা, গুড। তারপর মাসুদ ভাই, কোনো প্রশ্ন আছে? না স্যার, কোনো প্রশ্ন নাই স্যার। হয় বুঝছেন নাহলে কিছুই বুঝেন নাই। সুন্দর করে পড়াইছেন তো স্যার, মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেছে। স্যার অজানা একটা ক্লাস আজকে উপস্থিত ছিলাম আর কি, অনেক কিছু জানার ছিল স্যার। আর এই বিমানের আগুনটা, বিমানের ফায়ারটা হলো আমরা যখন পরীক্ষা করি বিমানের মেকানিজম একটা কাজ করে, যে কারণে এই বিমানের কোনটা কোন পার্টস কি অবস্থা থাকে এগুলো করা। কিন্তু আপনাদের যেহেতু অল্প ক্লাস, আপনাদের ওই ডিটেল আমরা যাই নাই, কিন্তু এই জন্য আমি চেষ্টা করেছি যে আপনার বিমানে যদি আল্লাহ না করে দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে রেস্কিউটা কি হবে এবং ফায়ার ফাইটিং কিভাবে করবে, এবং সেটা একবারে সাধারণ ভাবে আমরা আলোচনা করছি। তো আপনাদের আছে স্যার। বলেন। স্যার তাহলে এখান থেকে তো স্যার এই ক্লাসটা করছে বিমানের ক্রুদের তো এইসব ক্লাস নেওয়া উচিত। এই ধরনের আমাদের এয়ারক্রাফট ফায়ার ফাইটিং যখন হয় তখন তো ওনাদের যে ক্লাসটা হয় সেটা তো এই ধরনের বললাম না, যে প্রথমত এয়ারক্রাফট আরো ধরন আছে এবং এই মেকানিজম আলাদা, এবং প্রত্যেকটা পার্টসের সেখানে ভেরিয়েশন আছে, অর্থাৎ কোন পার্টসটা কি দিয়ে তৈরি, সেখানে কি ধরনের ফায়ার হইতে পারে এবং ফায়ার ফাইটিং এজেন্ট কি হবে, সব কিছু সেখানে থাকে। তাহলে এই জন্য যে আমরা যেহেতু ওনাদের জন্য প্রয়োজন, আমি কম্পাইল করে ছোট করছি যাতে করে ক্লাসটা কিন্তু আরো বড় ছিল, আমি আরো ছোট করে। তো আপনাদের কোনো প্রশ্ন না থাকলে যে আমরা শেষ করতে পারি, আর যদি এরপরে যদি আপনাদের প্রশ্ন থাকে অন্য কোনো ক্লাসে অন্য সময় করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তো আর যদি কারো কোনো কথা না থাকে, সকলকে এই দেখেন যে ওয়াটার লিলি এই শুভেচ্ছা জানিয়ে আজকের এই রাতে অনেকে গাড়িতে আছেন, অনেকে বাসায় আছেন, অনেকে তো মনে করতেছেন যে অফিস সারাদিন করো আবার বাসায় আসছো, সেখানেও ক্লাস নিচ্ছে। ভাবিরা তো বলতেছে যে ওনারা তো বাসা নাই, তোমাদের তো ছাড়তেছে না। তো সরি টু সে
পাইতে গেলে কিন্তু ছাড়তে হবে। তো আমাদের হয়তো অপেক্ষা করতেছে, আপনাদের করতেছে, এই জন্য আমি সবার কাছে সরি বলে যে আজকের ক্লাস এখানে শেষ করছি। আবার ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ বাঁচাইলে। থ্যাংক ইউ স্যার, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনি আসসালামু আলাইকুম স্যার।